আজকে আমরা মডেল সেট নাম্বার 3 করব এবং তারপরে আমরা মডেল সেট নাম্বার 4 করব। যতগুলো মডেল সেট দেখবা সবটাই দেখবা চারটে সেকশন আছে। একটা হচ্ছে সিন, 2 নম্বর আনসিন, 3 নম্বর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং 4 নম্বর রাইটিং। এই চারটে সেকশন তোমাদের মাধ্যমিক পর্যন্ত রয়েছে, অর্থাৎ মাধ্যমিকেও তোমরা এই একইভাবে প্রশ্ন পাবা। ঠিক আছে, তাহলে 9 থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি শুরু করতে হবে। তো মডেল সেট নাম্বার 3 তে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রিডিং, কম্প্রিহেনশন, সিন রয়েছে। প্রথমে তোমরা কি করবা, যে সিনটা তুলে দেওয়া আছে সেটা ভালো করে পড়বা। তো প্রথমে সিনটা আমরা ভালো করে পড়বো। কি লেখা আছে দেখো, দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস। মাঙ্কিজ মানে হলো বানর, আর আদার ম্যামালস মানে অন্য স্তন্যপ্রায়ী প্রাণী। স্তন্যপ্রায়ী প্রাণী মানে যারা বুকের দুধ খেয়ে বেঁচে থাকে, যেমন কুকুর দেখবা, কুকুরের বাচ্চারা, তারপরে ছাগল, এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এমনকি মানুষ, এরা স্তন্যপায়ী প্রাণী। লিভ, তারা বাস করে। কোথায় বাস করে? ইন দ্য লং, লং মানে লম্বা, 2 স্টোরিড মানে দোতলা, গ্রানাইট হাউস। কোন বাড়িতে? গ্রানাইট একটা পাথর, তাহলে গ্রানাইট হাউসে বা গ্রানাইট পাথরযুক্ত বাড়িতে বাস করে এবং দোতলায় বাস করে। হেয়ার, এখানে, ইউ ফাইন্ড, তুমি লক্ষ্য করবে, এ লট অফ অ্যাক্টিভিটি। এ লট অফ মানে প্রচুর, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম। তাহলে মাঙ্কি মানে বানর এবং আদার ম্যামালস অন্য স্তন্যপায়ী প্রাণীরা লিভ বাস করে ইন দা লং মানে লম্বা, 2 স্টোরিড দোতলা গ্রানাইট হাউসে। হেয়ার ইউ ফাইন্ড, এখানে তুমি লক্ষ্য করবে, এ লট অফ অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে কাজকর্ম। দ্য গরিলাস, গরিলা এক ধরনের প্রাণী, তোমরা নাম শুনেছ যে বন মানুষের মতন হয়। গরিলাস হ্যাভ বিন লেট আউট মানে গরিলাকে বের করা হয় অফ দেয়ার কেজেস, তাদের খাঁচা থেকে। গরিলা যারা খাঁচায় থাকে তাদেরকে খাঁচা থেকে বের করা হয়। হোয়াইল, যখন দ্য কেজেস আর ক্লিনড, যখন খাঁচাগুলিকে পরিষ্কার করা হয় তখন গরিলাগুলিকে খাঁচা থেকে বের করা হয়। দে, এখানে দা হবে না, এটা দে হবে। দে গ্যালপ অ্যাবাউট, গ্যালপ অ্যাবাউট মানে হচ্ছে লাফালাফি করা। খাঁচা থেকে বের করলে তারা একটা প্রাণ ফিরে পায়, তো তারা কি করে? গ্যালপ অ্যাবাউট মানে লাফালাফি করে অন দ্য ফ্লোর, মেঝের ওপরে, উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন, যেন মনে হয় হাই স্পিরিট অফ চিলড্রেন মানে বাচ্চাদেরকে যেমন স্কুল থেকে বের করে দেওয়া হয় না যখন, তখন যেমন লাফালাফি করে সেরকম। জাস্ট আউট অফ স্কুল, অর্থাৎ স্কুল থেকে বের করে দেওয়া বাচ্চাদের মতন তারা লাফালাফি করে। কারা করে বলো দেখি? এটা গরিলা, যাদেরকে খাঁচা থেকে বের করা হয়। দে ট্রাই, তারা চেষ্টা করে, টু রেঞ্জ, রেঞ্জ মানে কি করা? রেঞ্জ মানে দেখবা যেটা দিয়ে খোলা হয়, রেঞ্জ বলা হয় না ওটাকে, তারা খোলার চেষ্টা করে। তাই ইলেকট্রিক সকেট বা হিটার্স, সেই ইলেকট্রিক যে হিটার থাকে ওগুলোকে খুব খোলার চেষ্টা করে। ফ্রম দেয়ার সকেট, সকেট মানে যেখানে লাগানো থাকে সেই জায়গা থেকে ওইগুলোকে খোলার চেষ্টা করে। আর ব্রেক দা ফ্লোরেসেন্ট লাইট, ফ্লোরেসেন্ট মানে চকচকে, উজ্জ্বল, উজ্জ্বল আলোগুলিকে ভাঙার চেষ্টা করে। কারা? গরিলাগুলো। এবার স্টিফেন একজনের নাম, স্টিফেন একজনের নাম, সে কি করে? ব্রুম ইন হ্যান্ড, হাতে সে ব্রুম মানে ঝাঁটা নিয়ে থাকে। স্ট্যান্ডস গার্ড, তারা গার্ড দেয় ওভার দ্য এপস, এপস গুলিকে। এপ মানে আমরা জানো আমাদের যে পুরনো, আমরা এপ থেকে জন্মগ্রহণ করেছি, সেই এপ গুলিকে গার্ড দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজেস, সেই গরিলার যে খাঁচা তার ভেতরে মাইক, মাইক বলে একজন, প্লাম, প্লাম মানে হাসি খুশি, অ্যান্ড ইভার স্মাইলিং সবসময় যে হাসে, সে কি করে? ইজ বিজি, ব্যস্ত থাকে, অ্যালং উইথ জেরেমি, জেরেমির সঙ্গে। তাহলে গরিলার খাঁচার ভেতরে কে কাজ করে? মাইক কাজ করে। মাইক কেমন? সে হাসি খুশি এবং ইভার স্মাইলিং সবসময় সে হাসতেই থাকে, সে জেরেমির সঙ্গে কাজ করে। দে সুইপ আপ, তারা ঝাঁট দেয়, সুইপ করে ঝাঁট দেওয়া। দ্য মেস, মেস মানে হচ্ছে আবর্জনা, সে আবর্জনাগুলিকে ঝাঁট দেয় অন দ্য ফ্লোর, মেঝের ওপরে। অ্যান্ড স্ক্যাটার এবং ছড়িয়ে দেয় ফ্রেশ তাজা হোয়াইট সডাস্ট, হোয়াইট মানে সাদা, আর সডাস্ট মানে দেখবে কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো ছড়িয়ে দিলে স্যাঁতস্যাঁতে ভাবটাকে শুষে নেয়, তখন যারা গরিলা বা অন্যান্য প্রাণীরা থাকে তারা একটু আরামে থাকতে পারে, সে সডাস্ট গুলিকে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ, তারা তোমাকে অ্যাসিওর করবে, নিশ্চিত করবে যে এভরিথিং ইজ অলরাইট, সবকিছুই ঠিকঠাক রয়েছে। অল দ্য এনিম্যালস, সমস্ত পশুরা, এক্সাইটেড অ্যান্ড এগার, এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যান্ড এগার মানে ব্যাকুল, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে,
নতুন দিন শুরু হওয়ার জন্য প্রত্যেকে এক্সাইটেড থাকে এবং ব্যাকুল থাকে। বাসেল অ্যাবাউট, ছোটাছুটি করে। দ্য কেজেস, খাঁচার মধ্যে। ইটাম, দ্য ব্ল্যাক সেলেবিস এপ, তাহলে এক ধরনের এপের নাম হচ্ছে ইটাম। কিরকম? কালো রঙের সেলেবিস এপ। সে কি করে? ক্লিং টু দ্য ওয়্যার, ওয়্যার মানে তার, তারে ঝুলে থাকে। এপ একটু মানে দাঁড়িয়ে থাকতে পারে, তো তার থাকলে ওপরে তারে করে ঝুলে থাকে। তারপরে কি করে? বেয়ারিং হিজ টিথ, তার দাঁত বের করে থাকে। বেয়ারিং মানে বের করে থাকা। টিথ, অ্যাট ইউ, তোমার দিকে তাকিয়ে থাকবে। ইন গ্রিটিং, তোমাকে অভিবাদন জানাবে। বুঝতে পেরেছো? এটা কোনখান থেকে নেওয়া হয়েছে বলতো? এ ডে ইন দ্য জু থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এইভাবেই পড়ো, তাহলেই হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে এইটুকু যে পুরো সিনটা কিভাবে পড়লাম। এবার দেখো আমরা এখান থেকে প্রশ্ন উত্তর করব। প্রথমে কি লেখা আছে? রাইট টি ফর ট্রু and F for false statement in the given boxes. Gorillas are taken out, মানে বের করা হয়, of their cages to give them a shower. এখানে কি বলছে? গরিলাগুলিকে বের করা হয় of their cages, তাদের খাঁচা থেকে, to give them, তাদেরকে দেওয়ার জন্য, shower, shower মানে হচ্ছে স্নান। স্নান করানোর জন্য বের করা হয় না গরিলার খাঁচা পরিষ্কার করার জন্য বের করা হয়? খাঁচা পরিষ্কার করার জন্য। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে, মানে এটা আমরা এফ লিখবো। বুঝতে পেরেছো? মাইক ইজ ভেরি ফ্রেশলি পার্সন। ফ্রেশলি মানে খুব হাসি খুশি ব্যক্তি। তুমি দেখো প্রথমে পড়েছো মাইক প্লাম মানে হাসি খুশি, অ্যান্ড ইভার স্মাইলিং। পেয়েছো? তাহলে এটা কি হবে বলো? এটা হবে ট্রু। বুঝতে পেরেছো? তাহলে এর প্রশ্নের উত্তরগুলি আমাদের হয়ে গেল। এবার আমরা বি এর প্রশ্নের উত্তরগুলি করব। চলে আসো। আর কেউ আছে? আর কেউ আছে? বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, কথা বলবে না, বসে পড়ো। দেখো এবার এক সেকেন্ড, আস্তে 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 আস্তে। এবার দেখো বি এর প্রশ্নের উত্তরগুলি কি বলছে। হোয়ার, হোয়ার মানে কি বলো দেখি? হোয়ার মানে কোথায়? ডু দ্য ম্যামালস লিভ, ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীরা বাস করে। কোথায় বাস করে? তাহলে আমরা যখন উত্তর লিখবো, এখানে ডু আছে, তাহলে এখানে দ্য ম্যামালস আছে। আমরা প্রথমে কি লিখবো? দ্য ম্যামালস, দ্য ম্যামালস, ম্যামালস। এবার লিভ করবো না লিভস করবো না লিভড করবো? লিভসই করবো, কোনো লিভই করবো, কোনো পরিবর্তন করবো না, কারণ ডু আছে আর ম্যামালস প্লুরাল নাম্বার। তাহলে ম্যামালস লিভ মানে স্তন্যপায়ী প্রাণীরা বাস করে, এইটুকু আমরা এখান থেকে লিখবো। এবার কোথায় বাস করে দেখো, খুব সুন্দরভাবে লেখা আছে এখানে। কোথায় লেখা আছে? তাহলে আমরা কি লিখেছিলাম দেখো, দ্য ম্যামালস লিভ লিখেছিলাম। এবার এখান থেকে লিখবো ইন দ্য লং টু স্টোরিড গ্যানাইট হাউস, এইটুকু লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিভাবে লিখবো? দ্য ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস। তাহলে হয়ে গেল। তাহলে প্রশ্নটা কি ছিল? হোয়ার, কোথায় বাস করে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নে চলে আসো। 2 নম্বর প্রশ্নে কি আছে? হোয়াট ডু মাইক অ্যান্ড জেরেমি ডু ইন দ্য জু। তাহলে চিড়িয়াখানার মধ্যে মাইক এবং জেরেমি কি করে? তাহলে মাইক এবং জেরেমি চিড়িয়াখানার মধ্যে কি করে? যখনই তোমরা ডু পেয়ে যাবা তখন এখানে ডু লেখার দরকার হবে না, যেটা করে সেটা লিখবো, যেটা করে সেটা লিখবো। তাহলে এখান থেকে তোমরা এইটুকু লিখতে পারো যে মাইক অ্যান্ড জেরেমি, মাইক অ্যান্ড জেরেমি। এবার ডু লেখার দরকার নাই, ডু মানে করে, কি করে সেটা লিখবো। ঠিক আছে, জেরেমি অব্দি লিখলা। এবার আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে মাইক এবং জেরেমি কি করে। দেখো তো কি করে, দেখো এইখানে অ্যান্সার আছে। কি করে দেখো, দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। পেয়েছো? এই কাজটা ওরা করে। তাহলে দের মধ্যেই পেয়ে গেছো কাকে? মাইক অ্যান্ড জেরেমিকে পেয়ে গেছো। তাহলে এইখান থেকে আমরা লিখবো সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট ডাস্ট। এইটুকু লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারছো যে অ্যান্সার কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যেই আছে, শুধু আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে। 3 নম্বর চলে এসো। 3 নম্বরে কি আছে? হোয়াট আর দ্য গরিলাস কম্পেয়ার টু। এটার মানে কি? হোয়াট আর দ্য গরিলাস কম্পেয়ার টু, গরিলাগুলিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এর উত্তর কিভাবে লিখবো? আরটা আছে এখানে, ডু বা ডিড নাই, তাহলে আর কিন্তু থাকবে। তাহলে আমরা যখন অ্যান্সার লিখবো প্রথমে গরিলাস লিখবো। কেন? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দা গরিলাস। এই যে গরিলাস লেখা আছে, এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার, গরিলাস আছে না, তাই আর বসেছে।
গরিলাস আর কম্পেয়ার টু, গরিলাগুলিকে কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার্ড টু হয়েছে, এতদূর পর্যন্ত লিখবো। এবার বলো তো কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, বলো গরিলাগুলিকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। দেখো এখানে লক্ষ্য করো গরিলাগুলিকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, গরিলায় চলে যাও, কোথায় লেখা আছে গরিলা, বলো। দেখো পুরোটা পড়ো, পড়ে বুঝতে পারবা যে কোথায় গরিলাগুলিকে কম্পেয়ার করা হয়েছে। এখানে কম্পেয়ার করা হয়েছে। দেখো হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, তাহলে একটাই কথা লিখে দাও, হাই স্পিরিট অফ চিলড্রেন অফ স্কুল জাস্ট আউট অফ স্কুল, এটা সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না? তাহলে আমরা কিভাবে অ্যান্সার লিখবো, গরিলাস আর কম্পেয়ার টু হয়েছে। তারপরে হাই স্পিরিটস অফ চিলড্রেন মানে একদম উচ্চ স্পিরিট বা উদ্যমের বাচ্চাদের সঙ্গে জাস্ট আউট অফ চিলড্রেন, তাহলে স্কুল থেকে ছেড়ে যাওয়া যে বাচ্চারা তাদের সঙ্গে গরিলার কম্পেয়ার করা হয়েছে। তাহলে অ্যান্সার কিভাবে লিখবো, গরিলাস আর কম্পেয়ার টু দা হাই স্পিরিটস অফ, দা থাকবে আগে, দেখো এখানে দা আছে, দা হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, অর্থাৎ স্কুল থেকে বের হয়ে আসা বাচ্চারা যেমন লাফালাফি করে সেরকম গরিলাগুলিকে খাঁচা থেকে বের করার পর কি করে, সে লাফালাফি করে। বুঝতে পেরেছো কি পারোনি বলো। কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখো, হাউ ডাজ ইটাম গ্রিট অন। আচ্ছা এবার আমাদের এই আনসারটা কিভাবে লিখবো, প্রথমেই লিখবো ইটাম, প্রথমে লিখবো ইটাম, এটা আমাদের সাবজেক্ট। এবার ডাজ আছে না, তাহলে গ্রিট হবে না, কি হবে, গ্রেটস, গ্রেটস ওয়ান। হাউ মানে কেমন করে তোমাকে স্বাগত জানাই, কে, ইটাম, দেখো লাস্টের দিকে আছে, কেমন করে স্বাগত জানাই, দেখো গ্রিট ওয়ান এটা, বেয়ারিং হিজ টিথ, এইটুকু লিখতে হবে অ্যান্সার, তার দাঁতটাকে বের করে, বেয়ারিং হিজ টিথ। তাহলে কিভাবে অ্যান্সার লিখবো, গিটাম গ্রিটস অন লিখলা তো, এখানে লিখে দেবা বেয়ারিং মানে বের করে, হিজ টিথ তার দাঁতটিকে বের করে। এইভাবে তোমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে, এমন কিছু কঠিন বিষয় নয়, বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, এটা হলো আমাদের সিন। এবার দেখো আমরা আনসিন করব। আনসিন প্যাসেজটা বারবার তোমরা আমার সঙ্গে পড়বা, মন দিয়ে পড়বা, বারবার পড়ো, 2 বছর টাইম আছে, পড়লেই তোমরা আনসিন থেকে অ্যান্সার করতে পারবা। দেখো এই যে দেখছো না, এই যে তোমাদের এটা তুলে দেওয়া আছে, এই এটা আমাদের যে একজন বিখ্যাত মানে লেখিকা, যিনি বোবা ছিলেন এবং শুনতেও পেতেন না, দেখতেও পেতেন না, তার নাম তোমরা শুনেছো কি, দেখতেও পেতেন না, শুনতেও পেতেন না, এমন একজন মহিলা যিনি পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করেছিলেন, প্রচুর বই লিখেছিলেন, তার কথা অনেক তোমাদের সিলেবাস, এই ক্লাস 11-এর সিলেবাসে ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তার সম্পর্কে লেখা, তার অটোবায়োগ্রাফি থেকে লেখা। ঠিক আছে, তো এখান থেকে নেওয়া হয়েছে এটা। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আই রিমেম্বার আমার মনে আছে, কোন দিনটা, ইন অল মাই লাইফ আমার সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইজ হচ্ছে দ্য ওয়ান সেই দিনটা, অন হুইচ যে দিনে মাই টিচার আমার শিক্ষক, তাহলে আমার শিক্ষক অ্যাকচুয়ালি শিক্ষিকা, ওই শিক্ষিকাই একে মানুষ করেছিল, অর্থাৎ এ না কানে শুনতে পেত না বলতে পারত, তো এমন একজন মেয়ে যাকে যে ধরো শিক্ষার আলোই দেখতে পায়নি, তো তাকে তার শিক্ষিকা এই নামটা পাবা, অ্যানে ম্যানসফিল্ড সুলিভান, একজন বিখ্যাত নাম তার সঙ্গে জড়িত, এনার জন্যই মানে মেয়েটা, নামটা ভুলে গেলাম, মনে পড়ছে, খুব খারাপ লাগছে আমার, তো খুব উঁচু জায়গায় গিয়েছিল, পরে আমি বলছি কি নাম, হ্যাঁ অ্যানে ম্যানসফিল্ড সুলিভান, এই টিচারটার সেই দিন কি করবে, কেম টু মি আমার কাছে আসবে, মানে আমাকে পড়াতে আসবে, সেই জন্য সেই দিনটা আমার কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ দিন। আই এম ফিল্ড উইথ ওন্ডার, আমি ওন্ডার মানে অবাক হয়েছিলাম, হোয়েন যখন, আই কনসিডার দ্য ইমার্সেবল মানে যাকে মেজার করা যায় না, ইমার্সেবল কন্ট্রাস্ট, একটা মানে অপরিমাপযোগ্য একটা কন্ট্রাস্ট, বৈপরীত্য, কি বৈপরীত্য, বিটুইন দ্য টু লাইফস দুটো জীবনের মধ্যে, হুইচ ইট কানেক্ট যেখানে এটা কানেক্ট হবে, কোন জীবন, একজন টিচার যে সবকিছু জানে, দেখতে পাই শুনতে পাই, তার সঙ্গে আমার জীবন যে ছাত্র বা ছাত্রী এখানে যে দেখতে পাই না শুনতে পাই না, তার সঙ্গে কন্ট্রাস্ট করে একটা অদ্ভুত লাগছিল। ইট ওয়াজ দ্য 3rd of March 1887, 1887 সালের 3রা মার্চ,
3 months before I was 7 years old. আমার 7 বছর বয়স হতে তখন জাস্ট 3 মাস বাকি। এই সময়ের কথা কিন্তু তিনি বলছেন, ঠিক আছে। তারপরে দেখো, অন দা আফটারনুন মানে বিকেল বেলা অফ দ্যাট ইভেন্টফুল ডে, ইভেন্টফুল মানে সেই ঘটনাবহুল দিন যেদিন আমার শিক্ষিকা আমাকে পড়াতে আসবেন, সেই বিশেষ ঘটনাবহুল দিনে আই স্টুড, আমি দাঁড়িয়েছিলাম অন দা পোর্চ, পোর্চ মানে বারান্দা, ডাম বোবা হয়ে, বোবা হয়ে মানে কি সে তো নিচে বোবা, এক্সপেক্ট্যান্ট আমি আশাবাদী ছিলাম, আই গেজড আমি অনুমান করলাম, ভেগলি অস্পষ্টভাবে, ফ্রম মাই মাদার্স সাইন, আমার মায়ের যে সাইন থেকে, সাইন মানে বুঝতে পারছো, মায়ের কথা তো বুঝতে পারে না সে, সাইন মানে ইশারা, ইশারা থেকে বুঝতে পারলাম, অ্যান্ড ফ্রম দ্য হারিং, সে তাড়াহুড়ো করছে, টু অ্যান্ড ফ্রো মানে আমার মা এদিক ওদিক করছে, ইন দ্য হাউস বাড়ির মধ্যে, এখান থেকে বুঝতে পারলাম দ্যাট যে সামথিং আনইউজুয়াল কিছু অসাধারণ ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন ঘটতে চলেছে, অসাধারণ কিছু ঘটতে চলেছে, আর কিছুই নয়, একজন শিক্ষিকা তাকে পড়াতে আসবে। সুতরাং আই ওয়েন্ট টু দা, আমি চলে গেলাম কোথায়, ডোর দরজার কাছে, অ্যান্ড ওয়েটেড অপেক্ষা করতে লাগলাম, অন দা স্টেপস, স্টেপ মানে ওই দরজার যে স্টেপ রয়েছে সেখানে, আই ডিড নট নো আমি জানতাম না, হোয়াট দ্য ফিউচার আমার ভবিষ্যৎ, হেল্ড অফ মার্ভেল অর সারপ্রাইজ ফর মি, আমার ভবিষ্যৎ কি হবে, সেটা মার্ভেলাস হবে, সারপ্রাইজ হবে, কি হবে আমি জানতাম না, অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস রাগ এবং তিক্ততা, হ্যাড প্রেড মানে স্বীকার করে নিয়েছিল, আপন মি আমাকে, কন্টিনিউয়ালি অনবরত, ফর উইকস মানে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে, কেন কোনো স্কুলই তাকে ভর্তি নেয়নি, অ্যান্ড এ ডিপ ল্যাঙ্গার একটা গভীর একটা অবসন্নতা, একটা বিষণ্ণতা, হ্যাড সাকসিডেড হিজ প্যাশন তার আবেগকে সফল করেছিল, প্যাশনেট স্ট্রাগল মানে এই যে অবসন্নতা, তার সফলতা হয়েছিল আমার প্রতি, আমাকে সে একেবারে অবসন্ন করে তুলেছিল। হ্যাভ ইউ এভার বিন অ্যাট সি, তুমি কি কখনো অ্যাট সি ইন এ ডেন্স হগ, তুমি কখনো সমুদ্রের মধ্যে এবং সেই সমুদ্রে প্রচুর কুয়াশা হচ্ছে এমন অবস্থার মধ্যে পড়েছো, সমুদ্র এবং চারিদিকে কুয়াশা, হোয়েন ইট সিমড যখন এটা হয়, অ্যাজ ইফ মনে হয়, এ ট্যাঞ্জিবল হোয়াইট ডার্কনেস, ট্যাঞ্জিবল মানে অবোধগম্য, একটা সাদা অন্ধকার, সাদা কেন বলছে, আমাদের যে তোমার যে কুয়াশা সেটা সাদা হয় কিন্তু দেখতে কিছুই পাওয়া যায় না, শাট ইউ ইন তোমাকে বন্ধ করে দেবে, দা গ্রেট শিপ সেই যে বিশাল সমুদ্র জাহাজ, টেন্সড হয়ে যাবে, অ্যান্ড অ্যাংসাস হয়ে যাবে, টেন্স মানে টেনশনে থেকে যাবে, অ্যাংসাস মানে উদ্বিগ্ন হয়ে যাবে, উড গ্রোভ হার ওয়ে টুয়ার্ডস দ্য শোর, সেটা তোমাকে কি করবে, বাধ্য করবে তীরের দিকে যেতে, উইথ প্লামেট অ্যান্ড সাউন্ডিং লাইন মানে আস্তে আস্তে এবং সাউন্ডিং লাইন মানে নির্দিষ্ট লাইন ধরে, অ্যান্ড ইউ এবং তুমি, উড ওয়েট অপেক্ষা করবে, উইথ বিটিং হার্ট মানে হৃদয়ের কম্পন হবে, ফর সামথিং টু হ্যাপেন যে হয়তো কিছু ঘটবে, অর্থাৎ ওই যে শিপ যখন সে শিপ রেক্ট হয়ে যায়, চারিদিকে প্রচুর তোমার কুয়াশা থাকে, তখন তোমার শিপ যখন ভয়ে ভয়ে একটা দিকে যায়, তখন তুমি যখন সেই জাহাজে থাকো তখন তোমারও হার্টবিট বেড়ে যাবে, সেরকমই মনে হচ্ছিল, আই ওয়াজ লাইক দ্যাট শিপ মনে হচ্ছিল আমি সেই জাহাজটির মতো, বিফোর মাই এডুকেশন বিগ্যান আমার যে এডুকেশন আমার শিক্ষা শুরু হওয়ার আগে আমার তাই মনে হচ্ছিল, অনলি আই ওয়াজ আমি ছিলাম একমাত্র, উইদাউট কম্পাস আর সাউন্ডিং লাইন্স আমি সেই কম্পাসের মতন ছিলাম, কম্পাস মানে কি জানো, সমুদ্রের নাবিকেরা দিক নির্ণয় করে সেই সাহায্যে, কম্পাসের সাহায্যে বা সেই লাইনের সাহায্যে, and had no way আমার কোনো পথ ছিল না of knowing জানার how near the harbor was বন্দরটা কত কাছে, মানে আমার তীর কত কাছে সেটা আমি জানতাম না, যেমনটা সেই জাহাজগুলো জানতে পারতো না, লাইট গিভ মি লাইট আলো আমাকে আলো দাও, হ্যাঁ, was the wordless cry, wordless cry কেন, যার মুখ দিয়ে আওয়াজই বের হয় না সে কি করে বলবে আমাকে আলো দাও, সে মন থেকে বলতো আমাকে আলো দাও, যে কথাই বলতে পারে না সে বলতে পারবে আমাকে আলো দাও, আলো দাও কেন বলতো, সে চোখে দেখতেও তো পেত না, তো সাই বলতো হ্যাঁ, অফ মাই সোল আমার আত্মাকে, হ্যাঁ সে তার আত্মাকে আলো দিয়েছিল অবশ্যই পরবর্তীকালে, অ্যান্ড দ্য লাইট অফ লাভ ভালোবাসা দাও, শোন অন মি আমার উপরে শাইন করতে চকচক করতে, ইন দ্যাট ভেরি হাওয়ার সেই সময়, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম অ্যাপ্রোচিং ফুটস্টেপ আসছে, অ্যাপ্রোচিং এগিয়ে আসা, ফুটস্টেপ মানে পায়ের শব্দ,
আই স্ট্রেচ ইট আউট, আমি বাড়িয়ে দিলাম মাই হ্যান্ড, আমার হাত, অ্যাজ আই সাপোজ টু মাই মাদার, আমার মায়ের মতন করে। সামওয়ান টুক ইট, কেউ আমার হাত ধরলো, অ্যান্ড আই ওয়াচ, সে দেখতে পাই না, আই ওয়াচ কট আপ, আমাকে ধরা হলো, অ্যান্ড হেল্ড ক্লোজ, কাছে নিয়ে যাওয়া হলো, ইন দ্য আর্ম অফ হার, তার হাতের কাছে, হু হ্যাড কাম, যে এসেছিল, টু রিভিল, রিভিল মানে প্রকাশ করতে, অল থিংস টু মি, সমস্ত জিনিস আমার কাছে, অ্যান্ড মোর দ্যান, তার চাইতে বেশি, অল থিংস এলস টু লাভ মি, সমস্ত জিনিসই আমাকে ভালোবাসার জন্য। ঠিক আছে, তো এটা একটা গল্প, এটা একটা অটোবায়োগ্রাফি। কার অটোবায়োগ্রাফি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তোমাদেরকে একটু পরে বলছি, জানাচ্ছি এটা কার অটোবায়োগ্রাফি। যে 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 যিনি একজন মহিলা ছিলেন, যিনি দেখতেও পেতেন না, শুনতেও পেতেন না, তাকে কোনো স্কুল ভর্তিও নেয়নি, সেই সময় বোবাদের স্কুলও ছিল না সেরকম। তো তাকে ওই যে যে শিক্ষিকার নাম পেলা, ওই শিক্ষিকায় পড়াশোনা করিয়েছিল এবং তাকে বড় করে তুলেছিল। সে গ্র্যাজুয়েশন করেছিল, সে অনেক বই লিখেছিল, দ্য স্টোরি অফ মাই লাইফ লিখেছিল, দ্য স্টোরি অফ মাই লাইফ থেকে এটা নেওয়া। ঠিক আছে, পরে বলছি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ওটা জানার বিষয় তোমাদের নয়। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এক নম্বর কি আছে, দ্য ডে অন হুইচ দ্য ন্যারেটর টিচার্স কেম, দ্য ন্যারেটর ওয়াজ, তখন ন্যারেটর বয়স কত ছিল? 7 year old, 6 year old, 9 years old, কোনটা হবে? সি হবে, 7 years and 3 months old, না এটা হবে না, 6 years and 9 months old। কেন? 6 বছর 9 মাস। এখানে কি বলেছে ভালো করে দেখো, ভালো করে পড়ো, এখানে কি বলেছে যে আমার বয়স কত ছিল, যে 7 বছর হতে 3 মাস বাকি, তার মানে 6 বছর 9 মাস। 7 বছর হতে 3 মাস বাকি মানে 6 বছর 9 মাস। দেখো বয়স কত ছিল, কোথায় আছে লেখা, এটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। 7 বছর হতে 9 মাস বাকি, এর আগে আছে, দেখো দেখো টাইম লাগুক, দেখো কোথায় আছে, এটা প্রথমে আছে, দেখো 3 months বিফোর আই ওয়াজ 7 year old, 7 বছর হওয়ার আগে 3 মাস, তার মানে 6 বছর 9 মাস। বুঝতে পারলে এটা? বলো বুঝতে পেরেছো? 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে কি আছে বলো, the two things which made narrator guess vaguely that something unusual was going to happen where, দুটো জিনিস কি ছিল যেটা মানে ন্যারেটরকে ভেবেছিল আনইউজুয়াল কিছু ঘটবে, dense fog and tangible white darkness, her mother's sign and the hurrying to and fro the house। এইটাই, এগুলো তো কল্পনা করেছিল। তার মা যখন সে এদিক ওদিক ঘুরছিল সেখান থেকেই বুঝতে পারছিল আনইউজুয়াল কিছু ঘটবে। 3 নম্বর দেখো, on March 3, 1887 the state of mind of the narrator was, মানে ওই ন্যারেটরের মন কেমন ছিল, better than that of the ship, শিপের থেকে ভালো, worse than that of the ship, শিপের থেকে খারাপ, exactly similar to that of the ship, একেবারে জাহাজের মতনই ছিল, তেমন জাহাজ যে নিজে তীর খুঁজে পাচ্ছে না। তাহলে এই বি এরটা হবে সঠিক অ্যান্সার, ডি কিন্তু হবে না। ঠিক আছে, 4 নম্বর দেখো, March 3, 1887 was the most important day to the narrator because, কেন মোস্ট ইম্পর্টেন্ট ডে বলো, কেন? The day separated the two lines, the day connected the two opposite lines, এটা হতে পারে দুটো অপোজিট লাইনের যোগ। একজন সব জানে, দেখতে পাই, শুনতে পাই, একজন কিছু জানে না, দেখতে পাই না, শুনতে পাই না, তা দুটো লাইনকে যোগ, এটা হওয়া উচিত। সেটা দেখো, দাও she was 7 years old and এটার জন্য নয়, she was 8 years, এটার জন্য নয়, তাহলে বি এরটা হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপরে আসো, এবার দেখো ট্রু এবং ফলস আমরা পড়বো, ট্রু এবং ফলস, আশা করি এগুলো পারবে তোমরা। দেখো কি আছে, দ্য ন্যারেটর ওয়াজ এ ডিসেবল পার্সন। ডিসেবল মানে কি? ডিসেবল মানে যে দেখতেও পায় না, শুনতেও পায় না, এমন লোককে বলে ডিসেবল পার্সন, যাকে আমরা বলি বিকলাঙ্গ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক, বিকলাঙ্গ পার্সনই ছিল, তাহলে এটা ট্রু। দ্য ন্যারেটর ক্রাইড আউট লাউডলি টু গিভ হার লাইট, চিৎকার করে বলেছিল আমাকে আলো দাও, বলেছিল, চিৎকার করে বলতে পারবে? সে তো দেখুন মানে বলতেই পারে না, তাহলে এফ। বিফোর দ্য অ্যারাইভাল অফ সুলেভান দ্য ন্যারেটর লেড এ লাইফ এ মিজারি, যখন সুলেভান এসেছিল তার আগে কষ্টের মধ্যে ছিল তার জীবন, মেয়েটার জীবন, এটা তো ঠিক কষ্টের মধ্যেই তো ছিল, তাই না? কষ্টই তো পেয়ে এসেছিল সে। তারপরে 4 নম্বর, অন দ্য আফটারনুন অফ March 3, 1887 দ্য ন্যারেটর ওয়াজ অন দ্য রুফ অফ দ্য হাউস, সে বাড়ির ছাদে ছিল। কোথায় ছিল? সে বাইরের বারান্দার গেটের সামনে ছিল, তাহলে এটা কি হবে? ফলস। হয়ে গেল। দেখো, হোয়াট আর দ্য টু লাইনস মেনশনড হিয়ার, দুটো লাইন কোনটা? দুটো লাইন কোনটা? তুমি নিজের মতো করে লিখতে পারো, দ্য টু লাইনস, দ্য টু লাইভস, দ্য টু লাইভস, দ্য
টু লাইভস আর হলো দাগ দিলানি 1 নম্বর দা লাইভ অফ দা ন্যারেটর একটা হলো অ্যান্ড নম্বর 2 দিলা নিয়ে লিখলা দ্য লাইভ অফ দা ন্যারেটরস টিচার্স বা টিচারের নামটাও লিখতে পারো ন্যারেটরস টিচার। তাহলে দুটো লাইভ কোন দুটো? একটা ন্যারেটর টিচার এবং ন্যারেটর। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন। দেখো এখানে কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন, একটি ব্যতিক্রম রয়েছে। কিসে? দ্যাটস দ্য রুল, রুলের মধ্যে, তাহলে ইন হবে ইন দ্য রুল, রুলের মধ্যে একটা অপশন রয়েছে। তাহলে এখানে ইন বসলো প্রিপোজিশন, অ্যান বসলো কি আর্টিকেল। হি ইজ, দেখো এখানে হেয়ার নয় উচ্চারণটা, হেয়ার মানে চুল, কিন্তু একই হেয়ারের অর্থ হয় এয়ার। এয়ার মানে উত্তরাধিকারী, যখন এইচ এর উচ্চারণটা হয় না, যেমন আওয়ার, তোমরা জানো এখানে আওয়ার, এটা হাওয়ার নয়, এটা কি আওয়ার। অনার, এইচ ও এন ও ইউ আর, অনার। অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট। একইভাবে এইচ ই আই আর, এখানে হেয়ার নয়, এখানে উচ্চারণটা এয়ার, এইচ এর উচ্চারণটা হয় না। এই সবগুলোর আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো, অ্যান বসাবো যখন এয়ার অর্থ বসবে। তাহলে হি ইজ অ্যান এয়ার, একজন উত্তরাধিকারী অফ এ হিউজ প্রপার্টি, একটা বিশাল প্রপার্টি বা সম্পত্তির উত্তরাধিকারী। বোঝা গেল? তারপরে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস সুটেবল ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। অ্যাবলিশ মানে কি করা? উচ্ছেদ করা, অ্যাবলিশ মানে উচ্ছেদ করা, এটা 3 নম্বরে আছে। এর অ্যাকচুয়ালি হয় ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ, কিন্তু তুমি ডু অ্যাওয়ে উইথ লিখতে পারবে না। এটা দেখো বি আছে না, বির পরে এটা V3, তাহলে ডু 3 নম্বর ফর্ম করতে হবে, ডু তোমাকে 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে কি করবে? ডু 3 নম্বর ডান অ্যাওয়ে উইথ, এটা করবে ডান অ্যাওয়ে উইথ। আবার দেখো 2 নম্বর ফর্ম কোয়ারেল, ঝগড়া করা, ঝগড়া করা, ঝগড়া করা ইংরেজি কি হয় বলো? কোয়ারেল মানে ঝগড়া করা। আর ঝগড়া করা ইংরেজি কি হতে পারে বলো? মেক আউট মানে বুঝতে পারা। আর ঝগড়া করা ইংরেজি কি হতে পারে? এখানে তোমাদের অপশন দেওয়া থাকে, যদিও এখানে অপশন দেওয়া নাই। তোমরা বলতে পারো ঝগড়া করা ইংরেজি তোমার মেক আউট, মেক আউট, ইয়েস মেক আউট। এখানে মেক আউট হয়ে যাবে কি বলো দেখি? মেক আউটটা কি হয় বলো? মেক আউটটা হবে মেড আউট, তাই না? কেন বলো তো? কারণ 2 নম্বর ফর্ম আছে, এটা হবে মেড আউট, ঝগড়া করা। এবার এই যে ডু অ্যাওয়ে উইথ, মেড আউট একসঙ্গে বসছে না, ফ্রেজ এগুলোকে বলা হয়, তাই ফ্রেজাল ভার্ব বলা হয়, ভার্ব হিসেবে বসে বলে। হয়ে গেল? এগুলো পরীক্ষায় আসে। যেমন কি আছে? কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, কাস্ট সিস্টেম ডান অ্যাওয়ে উইথ, রোধ করে দেওয়া উচিত, কোনো কাস্ট রাখা উচিত নয়। টু ফ্রেন্ডস কোয়ারেল ফর নাথিং, টু ফ্রেন্ডস মেড আউট ফর নাথিং। ঠিক আছে? এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো যদিও আমি ন্যারেশন করাইনি, তো করিয়েছি আমি তোমাদেরকে এইটে, একটু তোমাদেরকে জাস্ট মনে করিয়ে দিতে চাই, তা তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো খুব সহজ, এমন কিছু কঠিন নয়, একটু বোঝার চেষ্টা করো, যতটুকু পারো তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এখানে আছে তোমাদের 1 2 3 4, চারটে 4 রকমের জিনিস রয়েছে। তার মধ্যে প্রথমটা আছে দেখো, দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। বলো তো এটা কোন সেন্টেন্স? আমি বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে 4 প্রকারের সেন্টেন্সকে আমাদের জানতে হবে, 5 প্রকারের। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, তোমার ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স, দেখো এক্সক্লামেশন মার্ক আছে, আমরা কতই না শিখেছিলাম। তাহলে এইটাকে আমরা যখন করবো সবসময় অ্যাসার্টিভ নিয়ে যাবো। তাহলে এক্সক্লেম করা, আমরা কি লিখবো? দ্য চিলড্রেন, যখনই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে দ্য চিলড্রেন এই কথাটা আমরা লিখবো। তারপরে আমরা অবশ্যই লিখবো এক্সক্লেমড, এক্সক্লেমড এই কথাটা আমরা অবশ্যই লিখবো। এবার এনজয়, ইন সরো, ইন ওন্ডার লিখতেই পারো, নাও লিখতে পারো, তাহলে কিছু যায় আসে না। দ্য চিলড্রেন এক্সক্লেমড, এবার দ্যাট বসবে, হলো। এবার তুমি কি করে করবে এটাকে? হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, উই ওয়ার দেয়ার কেন? উই মানে কি? দে। উই মানে কে বলছে? বাচ্চারা বলছে, আমরা, তারা, তাহলে আমরা কি লিখবো? দে, দে।
এবার দের পরে আছে ওয়ার, কি লিখবো? ওয়ারে কি লিখবো? ওয়ারে আমরা কি লিখবো? দেখো, যদি অ্যাম, ইজ, আর থাকতো, উই আর থাকতো, তাহলে আমরা ওয়াজ ওয়ার করতাম। কি করতাম? ওয়াজ কিংবা ওয়ার করতাম। কিন্তু যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা করব হ্যাড বিন। কি করব? হ্যাড বিন। তাহলে দে হ্যাড বিন, দে হ্যাড বিন হলো। তাহলে কি হলো? এক্সপ্লেন দ্যাট দে হ্যাড বিন হলো। এবার হাউ হ্যাপি হয়ে যাবে ভেরি হ্যাপি। কি হয়ে যাবে? ভেরি হ্যাপি। দে হ্যাড বিন ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এবার লাস্টে বসবে দেয়ার, লাস্টে বসবে দেয়ার। বুঝতে পারলা কি করে হলো? তাহলে কি হলো এটা? দ্য চিলড্রেন এক্সক্লেম দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। আর কি বলছো? বাই হবে, ওটা ভয়েস চেঞ্জ হবে, এটা আমরা ন্যারেশন চেঞ্জ করছি। দেখো, চেঞ্জ দ্য ভয়েস, এবার এখানে বাই হবে। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ মানে কি? উল্টোটা করা, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্টে নিয়ে আসা, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসা। তার আগে আমাদের চয়েস করতে হবে সাবজেক্টকে, অবজেক্টকে আর ভার্বকে। দেখো, দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার বাইং হচ্ছে ভার্ব, এ লার্জ বক্স হচ্ছে অবজেক্ট। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো। কি করে করবো? খুব সহজ। এ লার্জ বক্সটাকে আমরা আগে নিয়ে আসবো। এ লার্জ বক্স, এ লার্জ বক্স একটা না একের বেশি? একটা না একের বেশি? এ লার্জ বক্স একটি বড় বাক্স, একের বেশি? একটা। তাহলে ওয়াজ ওয়ারের ঘরে আমরা ওয়াজ ওয়ার বসাবো। কি বসবে? ওয়াজ বসবে। এবার আইএনজি ফর্ম আছে না, কি বসবে? বিইং বসবে। এবার বাই 3 নম্বর কি বসবে? বট, বাই বট, বট, তাই তো? বট বসবে। তারপরে বাই কি বসবে? দে থাকলে দেম বসবে, দে থাকলে দেম বসবে। বোঝা গেল? এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এইগুলো তোমাদের ভিডিও আকারে থাকবে, যারা ভিডিও দেখতে পারবে দুবার তিনবার দেখো, অনেকটাই তোমাদের হেল্প হবে। হ্যাঁ, চেষ্টা করবে ভিডিওগুলোকে দেখার, তাহলে এতটাই হেল্প হবে যে তোমাদের নতুন করে পড়ারই প্রয়োজন হবে না। দেখো, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলছে। সিম্পল সেন্টেন্স মানে কি? যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দুটো সেন্টেন্স আছে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা তিক্ত ঠান্ডা রাত্রিবেলা। তাহলে খুবই সহজ। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস ইন এ বিটারলি কোল্ড নাইট, আমি বাসে ভ্রমণ করছিলাম একটি তিক্ত রাত্রিবেলায়। হয়ে গেল, এটা করতে পারো। তাহলে কিভাবে লিখতে পারো? আই ওয়াজ ট্রাভেলিং, আই ওয়াজ, কিছু বলছিস সুপ্রতীক? আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। এর পুরো সেন্টেন্স লিখবো না, আমরা কিসে বাস করছিলাম, কোন সময়ে, তাহলে ইন, কোন সময়ের মধ্যে, আধার, ইন এ বিটারলি, ইন এ বিটারলি কোল্ড নাইট। এইগুলো যদি বারবার দেখিস, এবং আমার অনেক ভিডিও থাকবে তোদের প্লেলিস্টে, ক্লাস 9 থেকে 10 অব্দি অনেক ভিডিও পেয়ে যাবে, 100-200 করে ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিওগুলো পরপর যদি দেখে যেতে পারিস, অটোমেটিক্যালি আস্তে আস্তে তোর ইমপ্রুভমেন্ট আসবে। হয়েছে? তারপরে কি বলেছে দেখো, রাইট ডাউন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্ব ফর্ম বের করতে বলেছে, ভার্ব ফর্ম লিখতে হবে। দ্য বাস ড্যাশ নট গো অন আনটিল দ্যাট ডগ ড্যাশ ব্রিং আউট। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এবার তোমাকে এখান থেকে আনসার করতে হবে। দ্য বাস যাবে না, যাবে না ইংরেজি কি করবা? যাবে না, নট গো করবা, উইল নট গো, যাবে না ভবিষ্যৎকাল, তাই না? উইল নট গো, হ্যাঁ উইল বসাতে হবে তোমাকে। বাসটি যায় না নয়, ডু নট করলে যায় না, উইল নট গো, বাসটি যাবে না আনটিল দ্য ডগ। এবার এখানে শুধুমাত্র ব্রিং আউট আছে, ব্রিং আউটই লিখতে হবে। এখানে তোমাকে ব্রিং আউট আছে না, এখানে তোমাকে ব্রিং আউটই লিখতে হবে। ব্রিং, ব্রিং, কিন্তু ব্রিং হবে না, কি হবে বলো দেখি? ব্রিংস আউট। ব্রিং আউট হবে কি? ব্রিংস আউট। ডগ আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ব্রিংস আউট হবে। তাই এটা হয়ে গেল তোমাদের ভার্ব ফর্ম। এবার দেখো, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। কোশ্চেন নাম্বার 2 থেকে ক্যাপাবল অফ বিং টাচড অন অর লেফট, বলো টাচ করা বা ছেড়ে যাওয়া, এর ক্যাপাবল হওয়া, আর হোপফুল মানে আশাবাদী হওয়া। এর কি বলছে? ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন, এগুলোর অর্থ খুঁজে বের করতে বলছে। হোপফুল মানে আশাবাদী, আর ক্যাপাবল মানে সমর্থ হওয়া। অফ বিং টাচড, যাকে স্পর্শ করা যায়, অর লেফট, যাকে ছেড়ে যাওয়া যায়, তাকে টাচ করা, এমন কোন জিনিস রয়েছে? আর হোপফুল মানে আশাবাদী, আশাবাদী বলে কোন জিনিস রয়েছে? তোমরা দেখো তো, এখানে আশাবাদী এবং যাকে টাচ করা যায়। কোশ্চেন নাম্বার 2 তে চলে এসো। কোশ্চেন নাম্বার 2 কোনটা? কোশ্চেন নাম্বার 2 হচ্ছে দেখো এইটা,
এইটা, তাহলে এইটা তোমাকে পড়তে হবে পুরোটা আরেকবার, টাচ করা যায়। কি আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে I remember in all my life is the one on which my teacher, Anne Mansfield Sullivan, came to me. I am filled with wonder when I consider the immeasurable contrast between the two lives which it connects. It was the 3rd March 1883, 3 months before I was 7 years old. On the afternoon of that eventful day, I stood on the porch, down, expectant. দেখো আশাবাদী ছিল না ওখানে, হোপফুল, আশাবাদী, এক্সপেক্ট্যান্ট মানে আশাবাদী, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, 2 নম্বরটা পেয়ে গেলাম। এক্সপেক্ট্যান্ট হলো আই গেজড, অনুমান করলাম, ভেগলি from my mother's signs and the hurrying and to and fro the house that something unusual was about to happen. So I went to the door and waited on the steps. I do not know what the future held of marvel or surprise for me. Anger and bitterness had preyed upon me continually for weeks, and deep languor had succeeded the passionate struggle. ঠিক আছে, have you ever been at sea a dense fog when a seem as tangible white darkness? Tangible মানে যাকে স্পর্শ করা যায়, ঠিক আছে, tangible, তাহলে এই দুটো আমরা ওয়ার্ড পেয়ে গেলাম, যাকে স্পর্শ করা যায়। এইভাবে আমাদের ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এবার তোমাদের মনে হবে যে এই যে স্যার পড়াচ্ছে, আমরা পড়ছি, আমাদের কিছু উন্নতি হচ্ছে কি? অবশ্যই হচ্ছে। তখনই হচ্ছে যখন কন্টিনিউ এটা করে যাবা। কন্টিনিউ 2 বছর করো, যদি আমার কথা শোনো, কন্টিনিউ 2 বছর করো, যেভাবে পড়াচ্ছি তোমরা শোনো, পারলে ভিডিওগুলো দেখো, বারবার দেখো, তো অটোমেটিক্যালি তোমাদের ইংলিশের নাম্বার বাড়তে থাকবে। তাই এই হয়ে গেল আমাদের কত নম্বর সেট বলো? এটা আমাদের 3 নম্বর সেট হয়ে গেল। এবার আমরা 4 নম্বর সেটটা করব। আমরা টোটাল